আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং বিতরণ ব্যবস্থা। তো আপনারা সকলেই জানেন পরীক্ষা বেশি সময় নেই। তো আমি আজকে এই লেকচারে ক্লাস 9 এর যে বইটা আছে আর কি, ইলেকট্রিক্যাল ভোকেশনালের, সে বইয়ের বাকি পার্টটুকু আপনাদের দেখাই দেব। তো একটু দেখবেন, আর আশা করছি আগামীকাল সকালে হয়তোবা ক্লাস 10 এর যে বইটা আছে এক ভিডিওর মাধ্যমে পুরো বইটা দেখাই দেব, যে কোন কোন পার্ট পড়ার মতো বা কোন কোন পার্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, ত্রয়োদশ অধ্যায় বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণ ব্যবস্থা, বাংলায়, আর ইংরেজিতে হচ্ছে বিদ্যুৎ জেনারেশন, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন। পিজিসিবি কি কাজ করে বলেন তো? পাওয়ার গ্রিড ট্রান্সমিশনের কাজ করে আর কি। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ এক প্রকার শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রতিক্রিয়া অনুধাবন করা যায়। বিভিন্ন প্রকার শক্তি রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় তাকে বিদ্যুৎ উৎপাদন বলে। বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিগুলোর নাম। বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। রূপান্তর পদ্ধতিগুলোর মধ্যে ভিত্তি করে নাম নিম্নে উল্লেখ করা হলো, যথা গ্যাস টারবাইন পদ্ধতি, ডিজেল টারবাইন পদ্ধতি, হাইড্রোলিক টারবাইন পদ্ধতি, বাষ্প টারবাইন পদ্ধতি, পারমাণবিক টারবাইন পদ্ধতি আর সোলার পদ্ধতি। তারপরে দেখেন, এখানে বলা আছে বিদ্যুৎ উৎপাদনের মেইন যে অংশটা হচ্ছে প্রাইম ওভার। প্রাইম ওভার, প্রাইম PRI, প্রাইম মুভার MOVER, প্রাইম মুভার আর কি। প্রাইম মুভার ইংরেজি শব্দ যার অর্থ সর্বপ্রথম চালিকা শক্তি বা প্রধান চালিকা শক্তি বা উৎকৃষ্ট চালিকা শক্তি। প্রাইম মুভার শব্দটি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সুতরাং প্রাইম মুভার এমন একটি যন্ত্র যা প্রাকৃতিক উৎসের দ্বারা যান্ত্রিক শক্তি অর্জন করে নিজে চলে এবং জেনারেটরকে ঘুরিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। যেহেতু প্রাইম মুভার প্রাকৃতিক শক্তি ব্যবহার করে নিজে চলে এবং অপরকে চালায়, সেহেতু সমস্ত অটো যান, পরিবহনের ট্রলি, লরি, মোটরসাইকেল, বেবি ট্যাক্সি, ট্রেন ইত্যাদি ইঞ্জিনগুলোকেও আমরা প্রাইম মুভার বলতে পারি। প্রাইম মুভার হচ্ছে যেটা অল্টারনেটরের যে শ্যাফটটা আমরা দেখেছিলাম, মানে জেনারেটরের যে শ্যাফটটা দেখেছিলাম, যে শ্যাফটকে আমরা আমাদের ঘোরানো প্রয়োজন। তো কোন শক্তি কাজে লাগিয়ে সেগুলোকে ঘোরাতে পারি, সেটা পানির শক্তি হতে পারে, বিদ্যুৎ মানে সেটা পানির শক্তি হতে পারে, তারপরে পারমাণবিক বিদ্যুৎ শক্তি হতে পারে, গ্যাস হতে পারে, বা বায়ু হতে পারে। বিভিন্ন ধরনের সিস্টেম আছে আর কি, সেগুলোর মাধ্যমে আমাদের এই প্রাইম মুভার ঘুরিয়ে বিদ্যুৎ জেনারেশন করা হয়। এখন দেখুন ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম আর কি। ট্রান্সমিশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক পাওয়ারকে জেনারেটিং স্টেশন হতে সাবস্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে কি বলে? ট্রান্সমিশন বলে। এটা মুখস্থ করবেন, সবাই টানা মুখস্থ করবেন। এতে পোল, টাওয়ার, কন্ডাক্টর, ট্রান্সফরমার ইত্যাদি প্রয়োজন হয়। যেটা বলেছিলাম এর পূর্বে ট্রান্সফরমারের যে ক্লাসটা ছিল, যে পিজিসিবির যে ট্রান্সমিশন কাজ যে সমাধা করে, তার অধিকাংশ কাজই নির্ভর করে ট্রান্সফরমারের উপর। বাংলাদেশের ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত 230, 132, 66 বর্তমানে নেই, পূর্বে ছিল 33 কেভি। আর আরেকটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে বর্তমানে 400 কেভি। 400 কেভি, এটা নতুন বাংলাদেশে সঞ্চালিত হচ্ছে এই ভোল্টেজ। বাংলাদেশে উৎপন্ন জেনারেটিং ভোল্টেজ বাংলাদেশে 11 কেভি, মানে 11 কেভি ভোল্টেজ উৎপাদন হয় আর কি, পাওয়ার। তার মানে 11 কেভিতে বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন হয়। জেনারেটিং স্টেশন হইতে উৎপন্ন 11 কেভি ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিভিন্ন সাবস্টেশনের কাছে পৌঁছে দেওয়া হয়। ট্রান্সমিশন লাইনে পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। যেটা বলেছিলাম যে পাওয়ার ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়, বড় বড় যে সাবস্টেশনগুলো আছে সেখানে পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পোলে ব্যবহার করা হয়। ছোট ছোট পোল আপনারা দেখেন, ছোট ছোট পোলের সাথে সাথে ছোট ছোট ট্রান্সফরমারগুলো যেগুলো দেখেন আপনারা, এখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করা হয় আর কি। ট্রান্সফরমার দুই ধরনের হয়, ট্রান্সমিশন দুই ধরনের হয়, যথা প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন।
প্রাইমারি ট্রান্সমিশন জেনারেটিং স্টেশনের 11/230 কেভি স্টেপ আপ ট্রান্সফরমার থেকে 230/132 কেভি সাব স্টেশনের ট্রান্সফরমার পর্যন্ত বিদ্যুৎ শক্তি পৌঁছানোর ব্যবস্থাকে প্রাইমারি ট্রান্সমিশন বলে। সেকেন্ডারি ট্রান্সমিশন 230/132 কেভি সাব স্টেশনের স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে অন্য 132/33 কেভি সাব স্টেশনের ট্রান্সফরমার পর্যন্ত বিদ্যুৎ শক্তি পৌঁছানোর ব্যবস্থাকে সেকেন্ডারি ট্রান্সমিশন বলে। তো মোটামুটি এই ছিল ট্রান্সমিশন সিস্টেম আর কি। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউশন সিস্টেম। বৈদ্যুতিক পাওয়ারকে সাবস্টেশন হতে গ্রাহকের মিটার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে ডিস্ট্রিবিউশন বলে। বাংলাদেশে ব্যবহৃত ডিস্ট্রিবিউশনের ভোল্টেজ হচ্ছে 11 কেভি, 3.3 কেভি, 33 কেভি, 11 কেভি, 3.3 কেভি, 0.4 কেভি হয়ে থাকে। ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে গ্রাহক সরাসরি বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে। ডিস্ট্রিবিউশন লাইনে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দুই ধরনের হয়ে থাকে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। 33/11 কেভি সেকেন্ডারি ট্রান্সমিশন থেকে 11/0.4 কেভি ট্রান্সমিশন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলে। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কি দেখেন, 11/0.4 কেভি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে গ্রাহকের ওয়ারিং পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে কি বলে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো এগুলো একবার পড়ে নেবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন এবং মনেও থাকবে আপনাদের। আচ্ছা, এখানে দেখেন এটা ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ভোল্টেজ ব্যবহারের প্রয়োজনীয়তা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝে পড়বেন। দেখুন এখানে কি বলছে, বিদ্যুৎ শক্তি উৎপাদন করে দূর দূরান্তের সরবরাহ ও বন্টনের ব্যবস্থা করতে ওভারহেড লাইন ব্যবহার করা দরকার। আমাদের দেশে শুধু এসি ওভারহেড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ও বন্টন করা হয়। বৈদ্যুতিক পাওয়ার জেনারেটিং স্টেশনে উৎপন্ন হয়। বৈদ্যুতিক পাওয়ার জেনারেটিং স্টেশন হতে দূর দূরান্ত প্রেরণের জন্য বিভিন্ন ধরনের সাবস্টেশন স্থাপন করা হয়। সাবস্টেশন হতে গ্রাহকের বিভিন্ন লোড ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন লাইনের সাহায্যে নিম্ন ভোল্টেজকে বিভিন্ন লোডে সরবরাহ করে গ্রাহকের চাহিদা মেটানো হয়। তাই ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনে বিভিন্ন ভোল্টেজ ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। এটা আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে সবাই বুঝতে পারবো। দেখেন, সে ধরেন আমার বিদ্যুৎটা উৎপন্ন হয় কোথায়, চট্টগ্রামে বা ঢাকায় উৎপন্ন হয়। সে ঢাকায় আমাদের বিদ্যুৎ উৎপন্ন হলো। এই বিদ্যুৎ আমাদের ব্যবহার করতে হবে কোথায়, রংপুরে ব্যবহার করতে হবে। তাহলে দীর্ঘ যে পথ আছে, ঢাকা থেকে বিদ্যুৎটা আমার কোথায় আসবে, রংপুরে আসবে। এই দীর্ঘ পথ পরিবহন করার জন্য মানে হাই ভোল্টেজ দরকার আর কি, হাই ভোল্টেজ লাইন দরকার। তো ঢাকা থেকে যদি রংপুরে আমরা বিদ্যুৎটা ট্রান্সমিট করতে হয় তাহলে অবশ্যই হাই ভোল্টেজে নিয়ে আসতে হয়। আর কেন হাই ভোল্টেজে নিয়ে আসতে হয় সেটার ব্যাখ্যা আমার পূর্ববর্তী লেকচারে আছে, আপনারা ফলো করলেই দেখতে পারবেন আর কি। আর এখানে দেখুন একটা পাওয়ার সিস্টেমের পুরা একটা মোটামুটি এসএলডি দেওয়া আছে। এসএলডি মানে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা ফুল মিনিং পরীক্ষা আসতে পারে, মুখস্থ করবেন। তো দেখুন, প্রথমে বিদ্যুৎটা 11 কেভি ভোল্টেজে বিদ্যুৎ উৎপন্ন হয়। কোথায়, বিদ্যুৎ কেন্দ্রে আর কি। বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হলো 11 কেভি ভোল্টেজে। সেই বিদ্যুৎটা আমার মানে দীর্ঘ একটা রাস্তা বা দীর্ঘ একটা পথ পরিবহন করার জন্য ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হয়। তো সেখান থেকে আমি কি করলাম, 11 কেভিকে 230 কেভি স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটা বাড়ায় নিলাম। তাহলে এটা দেখেন প্রাইমারি ট্রান্সমিশন লাইন, যেটা সংজ্ঞা আমরা পড়েছিলাম। আচ্ছা, তারপর দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার পর সে এটা ঢাকা থেকে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এখানে রংপুরে আসলো। রংপুরে এসে এই 230 কেভি ভোল্টেজটা আমরা 132 কেভি ভোল্টেজে রূপান্তর করলাম। ওকে, আবার এই 132 কেভি ভোল্টেজকে আমরা এই যে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে রংপুরের বিভিন্ন উপজেলা বা জেলায় আমরা প্রেরণ করলাম। তো এখানে ধরেন বিভিন্ন যে ডিস্ট্রিক্ট বা উপজেলাতে আমরা প্রেরণ করলাম।
এখানে এসে 132 কেবিতে আবার 33 কেবিতে রূপান্তর হচ্ছে ট্রান্সফর্মারের মাধ্যমে। দেন এই 33 কেবি এসে আবার 33/11 কেবিতে রূপান্তর হচ্ছে। তারপরে দেখেন এই 11 কেবি যে ভোল্টেজটা আছে, 11 কেবি ভোল্টেজটা কিন্তু 0.4 কেবিতে রূপান্তরিত হচ্ছে। দেন এই যে 0.4 কেবি এখান থেকে আমাদের মানে বাসাবাড়িতে গ্রাহকের বাড়িতে চলে যাচ্ছে আর কি, এনার্জিটা সাপ্লাই হয়ে চলে যাচ্ছে। এই যে 0.4 কেবি যেটা পেলাম সেটা এইভাবে বাসাবাড়িতে আমাদের বিভিন্ন ফিডারের মাধ্যমে আমাদের গ্রাহকের প্রান্তে চলে যাচ্ছে। এটাই মূলত পাওয়ার সিস্টেমের একটা সিম্পল এসএলডি আর কি। এখানে দেখুন 3 ফেজ 3 তার যে সিস্টেম আছে স্টার ডেল্টাতে পড়েছিলাম। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারেন আবার নাও পড়তে পারেন, এটা বাদ দিতে পারেন আর কি, বাদ দিয়ে দেন এটা। আবার 3 ফেজ 4 তার একটা সিস্টেম আছে, দেখেন এটা ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার করা হয়। তো আপনারা দেখবেন পোলে আর কি যে 4টা তার গিয়েছে বা বেশি তারও যায়, এই 3টা হচ্ছে ফেজ আর এটা হচ্ছে নিউট্রাল। তো যদি আমার বাসাবাড়িতে যে কানেকশন নেই, সিঙ্গেল ফেজ কানেকশন, এখান থেকে একটা ফেজ নেই, এখান থেকে একটা নিউট্রাল নেই, নিয়ে আমরা মিটারে কানেকশন দেই, দেন এটা আমাদের বাসাবাড়িতে চলে যায় আর কি। তো এটা পড়তে পারেন, একটু থিওরি একটু জানতে পারবেন। 1 ফেজ 2 তার এটাও পড়তে পারেন, এটা রিডিং পড়লেই হবে, তেমন কিছু না। তো এটা একটু দেখেন, শহরের পোলের তারের সংখ্যা 6 এর প্রয়োজনীয়তা কি, মানে 6টা তার কেন দরকার হয় শহরের যে পোলগুলা থাকে আর কি। তো দেখুন সে এখানে যে 3টা ফেজ আছে আর কি, এটা এই 3টা হচ্ছে ফেজ, আর এটা এই 3টা হচ্ছে ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল। আর এইটা ধরেন হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে কানেকশন থাকে আর কি, মিউনিসিপ্যালিটি যে এই রাস্তার যে স্ট্রিট লাইট থাকে সেটা এখান থেকে কানেকশন দেওয়া হয়। আর এইটা হচ্ছে ওভারহেডের যে আর্থিং, যাতে তারের উপর সার্জ ভোল্টেজ না আসে সেটার জন্য এটা দেওয়া হয় আর কি। এখানে কি বলছে দেখেন, শহরের বাসাবাড়ি অফিস আদালত শহরের বাসাবাড়ি এবং অফিস আদালতে সিঙ্গেল ফেজ 2 তার পদ্ধতি ও কলকারখানায় বিদ্যুৎ সরবরাহের জন্য 3 ফেজ 4 তার পদ্ধতি সহ সিঙ্গেল ফেজ 2 তার পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে 3টি ফেজ ও একটি নিউট্রাল তার সহ সর্বমোট 4টি তার থাকে। সেই সাথে শহরের রাস্তার বাতি জ্বালানোর জন্য আরও একটি ফেজ তার এবং বজ্রপাত সহ সার্জ ভোল্টেজের হাত থেকে বৈদ্যুতিক সিস্টেম ও বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য একটি আর্থ তার ব্যবহার করা হয়। শহরের কিছু দূর পরপর নিউট্রাল তারকে আর্থ তারের সাথে সংযোগ করে দেওয়া হয়। তাই শহরের পোলে মোট 6টি তার ব্যবহার করা হয়। এই 6টি তার যথাক্রমে ই হচ্ছে আর্থিং এর জন্য, আর ওয়াই বি 3টা ফেজ, আর এসএল হচ্ছে যে শহরের লাইটিং বা রাস্তাঘাটের জন্য যে লাইটিং প্রয়োজন হয় সেটার জন্য এই ফেজ ইউজ করা হয়, আর এন হচ্ছে নিউট্রাল। তো এই কোশ্চেনগুলো একটু দেখবেন এবং এগুলো একটু আনসার বের করার চেষ্টা করবেন। বিদ্যুৎ উৎপাদন কি, জেনারেটিং স্টেশন কি, ট্রান্সমিশন ব্যবস্থা কি, ডিস্ট্রিবিউশন ব্যবস্থা কি, এগুলো একটু দেখবেন কোশ্চেন। এগুলো এক কথায় যেগুলো প্রকাশ এগুলো ইম্পর্টেন্ট আছে, বেসিক থেকে দেখলেই হবে আর কি। তো এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আপনারা একটু ট্রাই করেন, এটা যদি অ্যাডভান্স লেভেলে, যেহেতু 9-10 এর বই আছে, বইয়ে এই মানে ডায়াগ্রামটা দেওয়া আছে, তো আমার মনে হয় আসলেও আসতে পারে। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখবেন আপনারা। কোন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম? এই যে এখানে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে পাওয়ার সিস্টেমের, এইটা আর কি। এটা একটু ড্র করবেন, খুব বেশি কঠিন না, যেহেতু ডায়াগ্রাম পরীক্ষায় আসে। এখন দেখুন বৈদ্যুতিক লোডশেডিং ও বৈদ্যুতিক পাওয়ার অপচয়। বৈদ্যুতিক লোডশেডিং কি আর কি? কোনো নির্দিষ্ট এলাকায় কিছু সময়ের জন্য পরিকল্পিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখাকে বৈদ্যুতিক লোডশেডিং বলে। লোড ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন এলাকার জন্য লোড শিডিউল অনুযায়ী দেশের বিভিন্ন সাবস্টেশনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। সাবস্টেশনে বিশেষ করে পিক আওয়ারে তার এলাকার প্রস্তুতকৃত শিডিউল মোতাবেক চলার প্রয়োজনে এক বা একাধিক এইচটি ফিডার এবং নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে সাবস্টেশন বিদ্যুৎ ব্যবস্থাকে অনুমোদিত লোডের মধ্যে সীমিত রাখার চেষ্টা করা হয়। ফলে নির্দিষ্ট সময়ে একটা এলাকা, বিশেষ করে সন্ধ্যার পর পিক। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখানে 10,000 বলা থাকলেও বর্তমানে 25,000 মেগাওয়াটেরও বেশি। কিন্তু পিক আওয়ারে বিদ্যুৎ চাহিদা বেড়ে, এই তথ্যটা অনেক আগের আর কি, এগুলো বর্তমানের সাথে মিল নেই, আপনারা একটু রিসেন্ট তথ্য ঘেঁটে দেখবেন আর কি।
মেগাওয়াট, ফলে পিক আওয়ারে বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য লোডশেডিং করা হয়। বৈদ্যুতিক লোডশেডিং এর কারণসমূহ, এটা দেখবেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মুখস্থ রাখবেন। পিক আওয়ারে গ্রাহকের বিদ্যুৎ চাহিদা অতিরিক্ত থাকে আর কি, সেই জন্য কোনো কারণে উৎপাদন ক্ষমতা কমে যায়, সেই জন্য ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে ত্রুটি দেখা যায়, সেই জন্য সাবস্টেশন বা উপকেন্দ্রের ত্রুটি দেখা দিলে। বৈদ্যুতিক লোডশেডিং এর প্রভাব, গ্রাহকের গ্রাহকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, অফিস আদালত, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্ম ব্যাহত হয়, শিল্প কারখানা উৎপাদন বন্ধ থাকে, ভোকেশনাল ইনস্টিটিউট, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কার্যক্রম ব্যবহারিক কাজে বিঘ্ন সৃষ্টি ঘটে, সেচ কাজ বন্ধ থাকায় ফসলের উৎপাদন হ্রাস পায়, জরুরি সেবামূলক প্রতিষ্ঠানে কাজ বিঘ্ন হয়, যেমন হসপিটাল, পুলিশ, যেগুলো এমার্জেন্সি সার্ভিস আছে এগুলোতেও বিঘ্ন ঘটে আর কি। আচ্ছা, আরেকটি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, বৈদ্যুতিক পাওয়ার লস বা অপচয়। বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার মূল ভিত্তি হলো যে কোনো প্রাকৃতিক শক্তির সাহায্যে যান্ত্রিক শক্তি উৎপাদন করে প্রাইম মুভারের সাহায্যে বৈদ্যুতিক জেনারেটরকে ঘূর্ণন শক্তি প্রদান করে বৈদ্যুতিক পাওয়ার উৎপন্ন করা। বৈদ্যুতিক পাওয়ার উৎপাদন কেন্দ্র হতে বিতরণ ও সরবরাহের জন্য বিভিন্নভাবে পাওয়ার অপচয় হয়, তাকে বৈদ্যুতিক পাওয়ার লস বলে। পাওয়ার লস হওয়ার কারণসমূহ নিম্নরূপ: নিম্নমানের পরিবাহী বা তার ব্যবহার করার ফলে পাওয়ার লস বেশি হয়। খ নাম্বার, বিতরণ লাইনে কম ভোল্টেজের কারণে লাইনে বেশি কারেন্ট প্রবাহিত হয়, ফলে পাওয়ার লস বেশি হয় আর কি। আমরা জানি আর কি, পি ইকুয়াল হচ্ছে ভিআই, তাই না, কস থিটা আর কি, থিটা তো লোড সেম, থিটার জন্য সেম। তো যদি ভোল্টেজ কম আসে আর কি, তাহলে কারেন্ট বেড়ে যায়। তো কারেন্ট বেড়ে গেলে তো কি হয়, লসও বেড়ে যায়। কিভাবে লস বেড়ে যায়? যেটা হিট জনিত লস, পি ইকুয়াল হচ্ছে আই স্কোয়ার আর, যেটা রেজিস্ট্যান্স থাকে তারের বা কোনো একটা ইকুইপমেন্টের। তো কারেন্ট বেড়ে গেলে তার লসটাও বেড়ে যায় আর কি। আচ্ছা, জেনারেটিং সাবস্টেশনে নিম্নমানের যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট ব্যবহার করলে পাওয়ার লস বেশি হয়। গ্রাহকের সরবরাহ লাইন বিদ্যুৎ চুরি হলে পাওয়ার লস বেশি হয়। করোনা লসের কারণে পাওয়ার লস বেশি হয়। করোনা লস নামে একটা টার্ম আছে আর কি, যদি এটা একটা কন্ডাক্টর হয় আর কি, তো কন্ডাক্টর যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, কন্ডাক্টরের চারপাশে বাতাস আয়োনাইজড হয় এবং ওজোন গ্যাসের তৈরি হয়, এবং এই কন্ডাক্টরের চারপাশে একটা হিস হিস শব্দ হয়, এই অবস্থাকে বলে করোনা ইফেক্ট। এই করোনা ইফেক্টের কারণে একটা লস হয়, সেটাকে বলা হয় করোনা লস আর কি। বৈদ্যুতিক পাওয়ার লস বা অপচয় কমানোর উপায়, এটাও দেখবেন, এটা একটু গুরুত্বপূর্ণ আছে যেহেতু পাওয়ার সিস্টেম সম্পর্কে এটা আর কি। তাহলে দেখুন কি বলছে, জেনারেটিং স্টেশন হতে বিতরণ ও সরবরাহ লাইনে উন্নত মানের পরিবাহী ব্যবহার করলে পাওয়ার লস কম হয়। আচ্ছা, জেনারেটিং স্টেশন ও সাবস্টেশনে উন্নত মানের যন্ত্রপাতি ও ইকুইপমেন্ট ব্যবহার করলে পাওয়ার লস কম হয়। গ নাম্বার দেখেন, বিতরণ ক্ষেত্রে লাইনে উচ্চ ভোল্টেজ ব্যবহার করলে পাওয়ার লস কম হয়, যেটা বলছিলাম, আমাদের হাই ভোল্টেজে যদি পাওয়ার ট্রান্সমিশন করি বা ডিস্ট্রিবিউশন করি তাহলে কিন্তু লাইনে লস কম হয় আর কি। ঘ নাম্বার দেখেন, বৈদ্যুতিক লাইনে করোনা লস কমাতে পারলে পাওয়ার লস কম হয়। উচ্চ ভোল্টেজের কারণে লাইনে কারেন্ট কমে যায়, ফলে পাওয়ার লস কম হয়। লাইনের রেজিস্ট্যান্সের প্রতিক্রিয়া কমাতে পারলে পাওয়ার লস কম হয়। 6 নাম্বার, গ্রাহকের বিদ্যুৎ চুরি বন্ধ করতে পারলে পাওয়ার লস কম হয়। বিদ্যুৎ চু- বিদ্যুৎ চুরির সাথে সংস্থার যেসব কর্মকর্তা কর্মচারী জড়িত তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে এবং প্রয়োজনে চাকরিচ্যুত করতে হবে। তার পরবর্তী অধ্যায় দেখেন, পোল ও টাওয়ার স্থাপন। তো পিজিসিবিতে যে পাওয়ার ট্রান্সমিশন হয় যে লাইনের মাধ্যমে, সেটা কিন্তু টাওয়ার আর কি, বড় বড় টাওয়ার আপনারা দেখতে পান আশেপাশে, টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ ট্রান্সমিট হয়। আর পোলের মাধ্যমে বিদ্যুৎ মোটামুটি ডিস্ট্রিবিউট হয়, যে লোকাল এরিয়াতে আমরা দেখি পোলের মাধ্যমে আমাদের বাসাবাড়ি বা কারখানাতে কানেকশন দেওয়া হয়। তো এটাও আপনারা একটু দেখতে পারেন থিওরি হিসেবে, কারণ থিওরিতে অনেক কোশ্চেন গতবারে দেখা গেছে যে থিওরিতে আসছে। তো আমরা একটু শুরু করে চলেন। 15.1 দেখেন, পোল। পোল কি? পোল এক ধরনের সাপোর্ট যার সাথে ওভারহেড লাইন যান্ত্রিকভাবে যুক্ত থাকে। ওভারহেড লাইনে দুই ধরনের সাপোর্ট দেওয়া থাকে, যথা পোলের মাধ্যমে সাপোর্ট এবং হচ্ছে টাওয়ারের মাধ্যমে সাপোর্ট। যেটা বললাম যে কন্ডাক্টর যদি বেশি ওজন হয় বা ইনসুলেটরগুলোর যদি বেশি ওজন হয় তাহলে আমরা সেক্ষেত্রে টাওয়ার ব্যবহার করি।
আচ্ছা দেখেন, পোল সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে কাঠের পোল, স্টিলের পোল আর হচ্ছে কংক্রিটের পোল। বর্তমানে কংক্রিটের পোলই বেশি ব্যবহৃত হয় আমাদের দেশে। আচ্ছা কাঠের পোল দেখেন এ টাইপ, আই টাইপ, এইচ টাইপ। এইচ বলতে এই ধরনের এই পোল যেগুলো দেখি আর কি আমরা, এই যে মাঝখানে একটা ইয়ে দেওয়া থাকে। এইচ টাইপ মোটো মোটো পোলগুলোতে আমাদের এই যে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। আর স্টিলের পোল দেখেন টিউবুলার পোল আর হচ্ছে রোলড স্টিল জয়েন্ট। আর কংক্রিট পোল হচ্ছে আরসিসি আর হচ্ছে পিসিসি পোল। আচ্ছা পোল বসানোর পদ্ধতি এগুলো একটু থিওরি দেখতে পারেন, মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখতে পারেন চাইলে, এখানে বোঝার কিছু নাই। পোল তোলা এগুলো একটু দেখতে পারেন, এই ইনস্ট্রুমেন্টগুলোর নাম দেখতে পারেন, কাঁচি, কিভাবে পোল তুলতে বা পোল ইয়ে করতে আর কি, ইনস্টল করতে, পোল বসাতে কি কি টুলস লাগে এগুলো একটু দেখতে পারেন। আচ্ছা আমরা একটু টাওয়ারে আসি, দেখেন টাওয়ার কি বলছে, টাওয়ারটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। আর মূলত আপনারা যারা টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট হয়তোবা চাকরি হবে, যদি কখনো লাইনে ফল্ট বা ত্রুটি হয় তাহলে এই টাওয়ারে উঠতে হয়, যদি প্রয়োজন পড়ে আর কি। টাওয়ার এক ধরনের মজবুত ছাপট যার সাথে অতি উচ্চ চাপ বিশিষ্ট ওভারহেড লাইনের তার যান্ত্রিকভাবে যুক্ত করা থাকে। নরম ইস্পাতে অথবা গ্যালভানাইজ করা ইস্পাতের অ্যাঙ্গেল চ্যানেলসমূহকে রিবেট বা নাট বোল্ট দিয়ে জুড়ে টাওয়ার তৈরি করা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে 11 কেভি ও 33 কেভি লাইনেও টাওয়ার ব্যবহার করা হয়। আচ্ছা বিস্তার অথবা স্প্যানের উপর নির্ভর করে টাওয়ার চার প্রকার, একটা হচ্ছে ট্যানজেন্ট টাওয়ার, এটা হচ্ছে ঝুলানো ইনসুলেটরের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ঝুলানো ইনসুলেটর, ক্ষুদ্র কোণ বিশিষ্ট টাওয়ার, টানযুক্ত ইনসুলেটর, মাঝারি কোণ বিশিষ্ট টাওয়ার, টানযুক্ত ইনসুলেটর, বৃহৎ কোণ বিশিষ্ট টাওয়ার। অনেক সময় টাওয়ারকে নিম্নরূপে বিভক্ত করা হয়: সিঙ্গেল সার্কিট টাওয়ার, ডাবল সার্কিট টাওয়ার, কসেট সার্কিট টাওয়ার, 3 নম্বর কসেট সার্কিট টাওয়ার। এগুলো একটু গুগল করে আপনারা ছবি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি। আর আরেকটা দেখেন, এটা হচ্ছে ক্রস আর্ম, এই যে আমরা দেখি আর কি পোলের সাথে যে দুই দিকে হাত বাড়ানোর মতো অবস্থায় থাকে, এটাকে বলা হয় ক্রস আর্ম। ওভারহেড লাইনে সাধারণত খোলা তারি কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। লাইনের কন্ডাক্টরকে ইনসুলেটরের সাথে আটকানো হয়, আবার একই পোলের সাথে কন্ডাক্টর ব্যবহার করা হয়। এই সকল কন্ডাক্টরকে পরস্পর থেকে নির্দিষ্ট দূরে রাখা প্রয়োজন, নতুবা দুই লাইনের মাঝে শর্ট সার্কিট হতে পারে। কন্ডাক্টর সমূহকে ভূমি থেকে নিরাপদ উচ্চতায় রাখতে হয় আর কি। ক্রস আর্মগুলো স্টিলের অ্যাঙ্গেল সেকশন অথবা কাঠের হয়ে থাকে। পোলের উপরে আড়াআড়িভাবে স্থাপিত দ্বন্দ্বকে ক্রস আর্ম বলে। ক্রস আর্মগুলো ইনসুলেটর ও তার বহন করে। ইনসুলেটর আমরা দেখবো আর কি। পোলের মাথার দিকে নাট বোল্ট, ক্লাম্প ইত্যাদির সাহায্যে ক্রস আর্ম আটকানো থাকে। ইস্পাতের ক্রস আর্ম তৈরি করার জন্য এমএস চ্যানেল অথবা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। চ্যানেল দ্বারা তৈরি ক্রস আর্মকে চ্যানেল ক্রস আর্ম এবং অ্যাঙ্গেল দ্বারা তৈরি ক্রস আর্মকে অ্যাঙ্গেল ক্রস আর্ম বলে। কন্ডাক্টর বিন্যাস অনুযায়ী ক্রস আর্ম চার প্রকার। 1 নম্বর হচ্ছে সরল ক্রস আর্ম, 2 নম্বর হচ্ছে ত্রিকোণার ক্রস আর্ম, 3 নম্বর হচ্ছে ভি আকারে ক্রস আর্ম, 4 হচ্ছে সর্পিল আকার বা জিগজ্যাগ ক্রস আর্ম। ক্রস আর্ম স্থাপনের পদ্ধতি এটা প্রয়োজন নাই, মনে হয় প্রয়োজন নেই, তারপরে আপনার থিওরি পড়তে পারেন। তবে মুখস্থ রাখার হয়তো প্রয়োজন নাই, তবে থিওরি চাইলে একবার পড়তে পারেন, মনে থাকলেও থাকতে পারে। আচ্ছা ইনসুলেটর যেটা বলছিলাম, ইনসুলেটরটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পুরোটাই মুখস্থ করবেন ইনসুলেটর রিলেটেড। আচ্ছা ইনসুলেটর চীনামাটি বা কাচের তৈরি এক ধরনের অপরিবাহী পদার্থ। ইনসুলেটরগুলো ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজেই বলা যায় ওভারহেড লাইনে কন্ডাক্টরকে ধরে রাখা ও পোল অথবা টাওয়ারের ধাতব অংশ যেমন ক্রস আর্ম হতে কন্ডাক্টরকে বিচ্ছিন্ন করে রাখার জন্য যে পরিবাহী পদার্থ বা বস্তু ব্যবহার করা হয় তাকে ইনসুলেটর বলে। তো ইনসুলেটর 6 প্রকার, কোনো কথা নাই, এটা ঠাটা মুখস্থ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। দেখেন দেখেন শ্যাকল বা রিল বা স্পুল ইনসুলেটর বা শ্যাকল ইনসুলেটর মুখস্থ করবেন, পিন ইনসুলেটর, স্ট্রেইন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর, স্টে বা গাই ইনসুলেটর। এই ইনসুলেটর এই 6টা আপনারা একবারে ঠোঁটস্থ করবেন, কারণ ইনসুলেটর এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইনসুলেটর সম্পর্কে বিস্তারিত একটু বলা আছে, রিডিং এগুলো একটু দেখে নেবেন আপনারা, এটা বিস্তারিত হয়তো বা আসবে না,
তো হয়তো বলতে পারে নিচে একটা চিত্র দিয়ে বলতে পারে নিচে কোনটা পিন ইনসুলেটর, কোনটা কোন টাইপ ইনসুলেটর, এগুলো বলতে পারে। আপনারা একটু চিত্রের সাথে এগুলো একটু মিলাই দেখবেন আর কি। আর ইনসুলেটর প্রয়োজনীয়তা এটা মুখস্থ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা মুখস্থ করবেন। দেখেন ওভারহেড লাইনে ইনসুলেটর ব্যবহারের প্রয়োজনীয়তা নিম্নে দেওয়া হলো। লাইনের খোলা কন্ডাক্টর ভূমি থেকে এমন উচ্চতায় রাখতে হয় যাতে লোকজন, গাছপালা ও যানবাহন যাতে নিরাপদ দূরত্বে থাকে। তাহলে এটা রাখে কে বলেন তো? এই মানে কন্ডাক্টরকে কে রাখে? এটা এই যে আমি যে টাওয়ার, সে এটা আমার টাওয়ার, এই ইনসুলেটর। তো এই ইনসুলেটরটা এটা ধরেন এদিকে তার গেছে, ইনসুলেটর এই তারকে ধরে রাখে আর কি পোলের সাথে। তাহলে এই কাজটা করতেছে কে? ইনসুলেটর। আচ্ছা, লাইনের বিভিন্ন কন্ডাক্টরকে পরস্পর হতে এমন দূরত্বে রাখতে হয় যাতে শর্ট সার্কিট যাতে না হয়। পাশাপাশি যদি ২-৩টা তার যায় তাহলে একটা থেকে আরেকটা আলাদা রাখতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের ইনসুলেটর প্রয়োজন হয়। আচ্ছা, লাইনের কন্ডাক্টরকে পোল অথবা ক্রস আর্মের সাহায্যে আলাদা রাখতে হয় যাতে কন্ডাক্টর আর্থের সংস্পর্শে আসতে না পারে। তো এই বিষয় ৩টা আপনার মুখস্থ রাখবেন। এখানে এই ৩টা বিষয় খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। ইনসুলেটর আটকানোর পদ্ধতি এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখবেন আরকি যেহেতু ইনসুলেটর রিলেটেড বিষয়। আচ্ছা, আর হচ্ছে ওভারহেড লাইনের কন্ডাক্টর, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওভারহেড লাইনের কন্ডাক্টর। ওভারহেড লাইনের কন্ডাক্টর বলতে বিদ্যুৎ শক্তি সরবরাহের জন্য ব্যবহৃত তার বা এক ধরনের পরিবাহীকে বোঝায় যার মধ্য দিয়ে সহজে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয়। ওভারহেড লাইনে সাধারণত কপার, অ্যালুমিনিয়াম বা ইস্পাতের কন্ডাক্টর ব্যবহৃত হয়। ওভারহেড লাইনে কারেন্ট প্রবাহের উপর ভিত্তি করে বিভিন্ন সাইজের কন্ডাক্টর ব্যবহার করা হয়। ওভারহেড লাইনে কারেন্ট প্রবাহের উপর ভিত্তি করে বিভিন্ন সাইজের কন্ডাক্টর ব্যবহার করা হয় আর কি। তো কন্ডাক্টরের প্রকারভেদ দেখেন, ওভারহেড লাইনে ব্যবহৃত কন্ডাক্টর ৫ প্রকার। এটা হচ্ছে তামা বা কপার কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, ইস্পাত কন্ডাক্টর, কপার ওয়েন্ড কন্ডাক্টর। এখন দেখুন এই ১৫ নম্বরে ১৫.11 কি বলছে? এসিএসআর। এসিএসআর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা পিসিবিতে ব্যবহার করা হয় আর কি। এটা হাই ভোল্টেজ কন্ডাক্টর হিসেবে। আর এএসি, এএসি ২ ধরনের কন্ডাক্টর দেখেন হাই ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে এসিএসআর এর ফুল মিনিং। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসিএসআর। অন্য কথায় একে সংক্ষেপে এসসিএও বলা হয় আর কি। এসসিএ কন্ডাক্টরও বলা হয়। যে কন্ডাক্টরে অ্যালুমিনিয়াম তারের গুচ্ছের ভিতরে একটি স্টিল তার বা একগুচ্ছ স্টিলের তার ব্যবহার করা হয় তাকে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড বা এসিএসআর কন্ডাক্টর বলা হয়। এখন দেখেন যেটা বললাম এএসি, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আর কি। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এএসি। যে কন্ডাক্টর শুধুমাত্র একগুচ্ছ অ্যালুমিনিয়াম তার ব্যবহার করা হয় তাকে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বলে। এর টান সহ্য ক্ষমতা কম। ওভারহেড লাইনে এএসি কন্ডাক্টর ব্যবহার করা হয়। আচ্ছা, টানা না, এই যে পোলে যে মাঝে মাঝে টানা দেওয়া হয় এটা একটু আপনারা নিজের পড়ে নিন আর কি। আর টানা ব্যবহারের প্রয়োজনীয়তা একটু দেখেন। এই প্রয়োজনীয় টাইপের যে বিষয়গুলো আছে এগুলো ইম্পর্টেন্ট হয়, এগুলো একটু দেখে নিন। এটা আহামরি কঠিন কিছু না, দেখলেই পারবেন আর কি। আচ্ছা, গার্ড, গার্ড দেখেন, এটাও কঠিন কিছু না। আর একটা ড্যাম্পার দেখেন, ড্যাম্পার এবং ড্যাম্পারের প্রয়োজনীয়তা এটা একটু দেখেন। ওভারহেড লাইনে কন্ডাক্টরের উপর দিয়ে বাতাস প্রবাহের ফলে কন্ডাক্টরের কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের কারণে পোল ও টাওয়ারের নিকট কন্ডাক্টর ছিঁড়ে যেতে পারে। কন্ডাক্টরের লাইনের কন্ডাক্টরকে ছিঁড়ে যাওয়ার হাত থেকে রক্ষা এবং তারের কম্পনের মান কমানোর জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে ড্যাম্পার বলে। ড্যাম্পার ব্যবহারের প্রয়োজনীয়তা আমরা একটু ছবিতে দেখবো আর কি। কন্ডাক্টরের উপর দিয়ে বাতাস প্রবাহের ফলে কন্ডাক্টরের মধ্যে কম্পনের সৃষ্টি হয়, কিন্তু কম্পন লাইনের দোলন হতে আলাদা। কম্পন কন্ডাক্টরের উলম্ব ঢেউ এবং স্প্যানের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। এই তরঙ্গ খুব বেশি হয়। কম্পনের ফলে ইনসুলেটরের বাঁধনের উপর ক্রমাগত চাপ বাড়ে, ফলে কন্ডাক্টর ছিঁড়ে যেতে পারে। লাইনের কন্ডাক্টরকে ছিঁড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এবং কম্পনের মান কমানোর জন্য ড্যাম্পার ব্যবহার করা প্রয়োজন হয়। তো আমরা যদি একটু দেখি লাইনে ড্যাম্পার ইউজ হয়েছে কোথায়, তাহলে দেখুন এই যে ড্যাম্পার কোথায় ইউজ হয়, ড্যাম্পারটা একটু দেখি লাইনে। যেখানে দেখেন টাওয়ারের দুই পাশে দুটো ওজন আছে, যদিও ছোট দেখা যাচ্ছে কিন্তু এগুলো অনেক বড়। যখন তারটা ভাইব্রেট হয় আর কি, তো এই ড্যাম্পারের কারণে সে এই যে পোলের যে সাপোর্ট দেওয়া থাকে, সে ধরেন এই সাপোর্টটা দেওয়া আছে এখানে পোলের, ওখানে সে ভাইব্রেশনটা আর যায় না। যদি ভাইব্রেশন যেত তাহলে অনবরত নড়তে থাকতো এবং দেখা গেছে ওখানে কন্ডাক্টর ছিঁড়ে যেতে পারতো। এই জন্য ড্যাম্পার দেওয়া হয় আর কি। দেখুন এই যে কন্ডাক্টর কিন্তু নড়ছে,
কন্ডাক্টর এই নড়ানড়িটা যাতে কম হয় সেই জন্য ড্যাম্পার দেওয়া হয় দুই পাশে ওজন দিয়ে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, রেজুলেশন একটু কম। দেখেন এখানে কন্ডাক্টর কিন্তু ক্র্যাক হয়ে গিয়েছে, কন্ডাক্টর ড্যামেজ হয়ে গিয়েছে। এই ড্যামেজের হাত থেকে বাঁচানোর জন্য ড্যাম্পার ইউজ করা হয়। দেখেন ইনসুলেটর কি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, এই যে ইনসুলেটরটা ড্যামেজ হয়ে গিয়েছে এখানে। এই জন্য দুই পাশে দেখেন ড্যাম্পার ইউজ করা হয়েছে যাতে ভাইব্রেশনটা কম হয়। এগুলা মোটামুটি কিন্তু অনেক ওয়েট থাকে, যদিও দেখতে ছোট মনে হচ্ছে, ভাইব্রেশনটা সে অ্যাবজর্ব করে নেয়। এটা একটা পার্থক্য বুঝতে পারবেন উইথ ড্যাম্পার আর উইদাউট ড্যাম্পার। যখন অনবরত ভাইব্রেশন হয় তাহলে ওই যে যেখানে ওজন নেই ওই পয়েন্টটা ছিঁড়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায় ওভারহেড লাইনের এটা। আর আন্ডারগ্রাউন্ড কেবল এবং ইনস্টলেশন এটা খুব একটা না, ইম্পর্টেন্ট না মনে হয়। তারপর আপনারা একটু দেখেন এই যে আন্ডারগ্রাউন্ড কেবলের ইনস্টলেশনের সুবিধাটা দেখেন এখান থেকে, আর এগুলো একটু রিডিং করেন আর অসুবিধাটা দেখেন। এগুলো সুবিধা অসুবিধা ইম্পর্টেন্ট হয় সবসময়, লিস্ট পার্থক্য এগুলো তালিকায় যেখানে দেওয়া থাকে এগুলো ইম্পর্টেন্ট হয়। এই তিনটা পদ্ধতি এগুলো একটু দেখেন। আর কেবল জয়েন্ট একটু দেখেন, কেবল জয়েন্ট কয়টি ধাপে কেবল জয়েন্ট সম্পন্ন করা হয় এটা দেখেন। তারপরে কয়েকটা জয়েন্টের নাম আছে আর কি, এগুলো একটু দেখেন। কেবল টার্মিনেট করার পদক্ষেপ এটা দেখেন। বৈদ্যুতিক লিফট, আচ্ছা এগুলা ইকুইপমেন্ট তো মানে এগুলা একটু দেখতে পারেন আর কি, এগুলো দেখলে একটু আইডিয়া আসবে। লিফট একটু দেখেন, বৈদ্যুতিক লিফটের ব্যবহার দেখেন, কোথায় ব্যবহার করা হয় এবং লিফটে কি ধরনের মোটর ইউজ করা হয় এগুলো একটু দেখেন। যেহেতু 19 বই এগুলো আছে তো এগুলো ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি থিওরি, আর এখন থেকে এগুলো প্র্যাকটিক্যাল বিষয়, ব্যবহারিক বিষয়। তো এইগুলো মোটামুটি দেখেন, তাহলে আশা করা যায় হয়তো বা এর মধ্যে থেকে কমন পড়তে পারে। বিশেষ করে ওভারহেড লাইনের বিষয়ে যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন, আর ট্রান্সমিশন লাইনের বিষয় এগুলো অবশ্যই দেখবেন। আরেকটা বিষয় একটু বলি আপনাদের, সেটা হলো আপনারা দেখবেন হচ্ছে বর্তমান বিশ্বে সবাই রিনিউয়েবল এনার্জির দিকে জোর দিচ্ছে আর কি। আপনারা একটু জীবাশ্ম জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি এই বিষয়টা একটু স্টাডি করে নিজের মতো গুগল করে নিন, তাহলে এই বিষয়টা থেকে হয়তো বা কমন পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। তো আজকে এ পর্যন্তই, আশা করছি এই ভিডিওটি আপনার কাজে লাগবে। আপনার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।